দর্শক স্বাগত জানাচ্ছি ভোটার লাভ ২০২৬-এর এই ঘন্টায়। আ ভোট গ্রহণ শেষ, গণনা শেষ, ফল প্রকাশ শেষ, অপেক্ষা পরবর্তী ধাপের। এই মুহূর্তে এই সবকিছু নিয়ে ফল বিশ্লেষণ নিয়ে কথা বলব। আমাদের সঙ্গে আছেন সঙ্গে আছি মাহাদি হাসান, আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক। আপনাকে স্বাগতম। কেমন আছেন? জি, ভালো। আ খুব উৎসাহ, উদ্দীপনা, উৎকণ্ঠা সবকিছু মিলে একটা বড় যাত্রা, গুরুত্বপূর্ণ যাত্রা আমরা শেষ করলাম। যে একটা ফল পেলাম। এরকম ফলই কি অনুমতি ছিল আসলে আমরা যা দেখছিলাম, না, এটা শুনছিলাম? তো অনুমিতই ছিল যে বিএনপি সরকার গঠন করবে এবং তারা বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্তু আমার ধারণা ছিল বিএনপি আরো বেশি আসন পাবে। আরো বেশি পাবেন। 260 টু 270 হয়ে যেতে পারে এরকম ধারণা ছিল। উম কিন্তু কিছু আমি মনে করি যে ভোটের প্যাটার্ন চেঞ্জ হয়েছে বাংলাদেশে। আমাদের ধারণা ছিল যে জামায়াত এই মুহূর্তে বিএনপির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। যে এরা তো ইডিওসেন্ট্রিক বা ক্যাডার ভিত্তিক দল। আমাদের ধারণা ছিল এদের সুনির্দিষ্ট সমর্থক ছাড়া এদেরকে কেউ ভোট দেয় না। কিন্তু আমার মনে হয়েছে এরা প্রচুর সুইং ভোট পেয়েছে। যে কারণে ওদের আসন বেড়ে গিয়েছে আরকি। যেই চেঞ্জিং অফ প্যাটার্নটা বললেন আরকি। সেটা যদি একটু ডিটেইলস বলতেন আসলে কোন জায়গায় বিএনপি লো পারফর্ম করেছে, কোন জায়গায় না, আরেকটু ভালো পারফর্ম করার কথা ছিল আপনার মনে এইখানে হচ্ছে? বিএনপির সবচাইতে একটা আমি বলব যে আসন আরও বেশি না পাওয়ার কারণ হচ্ছে তাদের প্রায় ৫০ জন ৫২ জনের মতো বিদ্রোহী প্রার্থী ছিল। এইটা ধরেন আমি যদি বলি 270 বা 260 ওরা মনে হয় 213টি পেয়েছে। তাইলে কিন্তু দেখেন ওই ৫০টা যদি বিএনপি বিদ্রোহী প্রার্থী না থাকতো এবং ওইগুলা যদি তারা পেয়ে যেত তাহলে কিন্তু 60-70 হয়ে যায় অলমোস্ট। আর এই মুহূর্তে বিএনপির যে জনসমর্থন ভোটার বেজ সেই জায়গায় বিএনপিকে হারানো খুব কঠিন ছিল। এবং ওই সুযোগটাই কিন্তু আপনার বিদ্রোহীদের মধ্যে ১৪ জন বা ১৫ জন বিজয়ী হয়েছে, আবার কিছু বিএনপির বিজয়ী হয়েছে, আবার কিছু জামায়াতের বিজয়ী হয়েছে। তো সবকিছু মিলে বিএনপি এই জিনিসটা আমার মনে হয় যে আসলে সেটেল করতে পারেনি বিদ্রোহীদের বসাতে পারেনি। এটা একটা বড় কারণ ছিল। আর তাদের প্রচারণায় একটা দুর্বলতা ছিল যে ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত একটা আমাদের কাছে তথ্য ছিল যে প্রতিটি ভোটারের কাছে যে যাওয়া এইটা কিন্তু বিএনপির লোকজন করতে পারে নাই। এটা জামাত করেছে একদম একই বাসায় ৩-৪ বার গিয়ে ভোট চেয়েছে জামাতের লোকজন। একটা মানে রিপিটেডলি গিয়ে তারা হ্যামার করেছে যে আমাদের ভোট দেন, আমাদের ভোট দেন। সেই জায়গায় বিএনপির প্রচার কর্মীরা অনুপস্থিত ছিলেন। হ্যাঁ, এইটা আসলে কেন? কারণ বিএনপি বড় দল, তাদের তো এই নেতাকর্মী, সাংগঠনিক শক্তি অনেক বেশি ছিল। তাদের কাছে যাওয়া তো আরো আরো সহজ ছিল। সহজ ছিল। এটা একটা কারণ হতে পারে বিএনপি হয়তো খুব ইজি নিয়েছিল নির্বাচনটা। যেহেতু আওয়ামী লীগ নেই, পালিয়ে গিয়েছে। সেই জায়গায় তারা মনে করেছিল যে জামাত তো অপেক্ষাকৃত তাদের তুলনায় ছোট দল। তো তারা মনে করেছিল যে আরো বেশি আসন তারা খুব সহজেই পেয়ে যাবে। এবং এটা সেক্ষেত্রে কিন্তু জামাত ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক হ্যাঁ, আমার ভোট। কাছে এই নির্বাচনের ফলাফল যদি এক কথায় বলতে বলেন, আমি বলব জামাত খুবই ভালো করেছে, অভাবনীয় ভালো করেছে। তাদের এককভাবে তারা কখনোই ২০টির বেশি আসন পায় নাই। এবং এই ধরনের প্রতিযোগিতামূলক নির্বাচনে। তো সেই জায়গায় জামাত খুবই ভালো করেছে। আর আমি বিএনপির কথা বলব যে বিএনপি জিতেছে, সরকার গঠন করবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। কিন্তু এতে আত্মতৃপ্তিতে ভোগার কিছু নেই। বিএনপি আরও ভালো করার মতো দল আরও ভালো করতে পারত। এই আত্মতৃপ্তির কথা যেটা বললেন, আ আসলে জানতে চাই বিএনপির সামনে এখন কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? কারণ গত ১৭ মাস একটা টার্মোয়েল সিচুয়েশন ছিল বা তার আগে একটা পলিটিক্যাল টার্নওভার দিয়ে গেছে বাংলাদেশ। এটা পুরো রাজনৈতিক মোড় দিয়ে গেছে এবং এই নির্বাচন বোধহয় সেটা শেষ ধাপ। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সামনে আমরা দেখছি। জি। এই মুহূর্তে বিএনপির সামনে আসলে বড় চ্যালেঞ্জ কোনগুলো? পোস্ট ইলেকশন স্ট্র্যাটেজি ঠিক করাই বিএনপির কিন্তু বড় চ্যালেঞ্জ। আমি বারবার বলেছি, আপনাদের এখানেও বলেছিলাম মনে হয় যে ওই ১২ তারিখের নির্বাচনে জিতা বিএনপির জন্য খুব ধরেন কঠিন কিছু ছিল না। সরকার গঠনের বিষয় তো। তো ১৫১ আসন পেলেই তো সরকার গঠন করতে পারে যেকোনো দল। সেটা বিএনপির জন্য একটা ইজি টাস্ক ছিল। বাট ঘটনাটা ছিল যে আসলে বিএনপি কত আসন পাবে? ১৫১ থেকে কতটুকু আগাতে পারে বিএনপি? যেটা আমি বললাম 260, 270। তো সেইটা ধরেন আসলে বিএনপি ২১৩ তে গিয়ে মনে হয় এখন থেমেছে। এটা খুব কঠিন কাজ ছিল না বিএনপির জন্য। কঠিন কাজ হচ্ছে সরকার গঠনের পরে যে ১৭ বছর আমাদের দেশে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, এভরিহোয়ার আপনি যেকোনো সেক্টর, সেবা খাত দেখবেন যে খুব একটা যে ভালো অবস্থায় নাই। এর মধ্যে গত ১৭ মাস না ১৮ মাস এই সরকার দায়িত্ব ১.৫ নিয়েছে। বছর। ১.৫ বছর। এরা যে খুব বেশি আপনার ভালো পারফর্ম করেছে, আমাদের পুলিশ বাহিনী এখনো সুসংগঠিত না, ফাংশনাল না। আপনি দেখবেন যে শিক্ষাক্ষেত্রেও এক ধরনের কি বলবো অরাজকতা বা এক ধরনের অগুছালো পরিস্থিতি, অরাজকতাও যদি নাও বলি,
পাশাপাশি এই সরকার অনেকগুলি অধ্যাদেশ আইন তৈরি করে দিয়ে যাচ্ছে যেগুলো পরবর্তী সরকারকে আহ, এই মানে পরীক্ষা নিরীক্ষা করে আবার পাশ করতে হবে, এবং এখানে মনে হয় 90 দিনের একটা বাধ্যবাধকতা আছে। পার্লামেন্ট গঠনের 90 দিন বা কত দিন, 180 দিন, আমি শিওর না, এরকম একটা বাধ্যবাধকতা আছে। তো এই স্বল্প সময়ে সবগুলো আইন যাচাই বাছাই করে পার্লামেন্টে পাশ করা, এর মধ্যে আবার জাপানের সঙ্গে এই সরকার একটা চুক্তি করেছে। তো সব কিছু এটা এটা বলছে আমি পলিসি লেভেলের কাজকর্ম। এর বাইরে বিশাল সংখ্যক বেকারত্ব আছে, আমাদের বিনিয়োগ কমে গিয়েছে, রপ্তানিও মনে হয় ভাটার দিকে। সব কিছুই বিএনপিকে মোকাবেলা করতে হবে। তো হচ্ছে বেশ চাপের বিষয় হবে। বাট রাজনীতি তো অলওয়েজ চ্যালেঞ্জিং। আপনি চাপ আছে বলে রাজনীতি থেকে পিছু হটবেন তাহলে তো হবে না। একদম। বিএনপি যারা শরিক ছিলেন যুগপৎ আন্দোলন অনেক বছরকে তারা সিট ছিলেন, তারা আসলে কেমন পারফর্ম করেছে কি মনে হয়? না, আমার তো দেখলাম শরিকদের মধ্যে মনে হয় 2 জন জিতেছেন, ভিপি নূর আর গণসংহতির সাকিব ভাই জিতেছেন। আর তেমন কেউ জিততে পারেন নাই। এখানে আসলে যে বললাম ভোটের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে। এর বাইরে বিএনপি মনে হয় জমিয়তে ইসলাম বা ইসলামপন্থীদের কিছু আসন দিয়েছিল। এখন ইসলামপন্থীরা কিন্তু বেশি ভোট দিয়েছে জামায়াতে ইসলামীকে। বা এই 11 দলের যে জোট ওদেরকে দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আসলে ওরা খুব একটা ভালো করতে পারেনি। হাত পাখা মনে হয় একটি আসন জিতেছে। আহ, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল এই দুইটা কিন্তু মোটামুটি জামাত অনেকগুলো আসন পেয়েছে এবং বিএনপি এখানে খুব একটা রিচ করতে পারেনি। এটা কেন, কি মনে হয় আপনার? উত্তরাঞ্চল বলতে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ। এর মধ্যে সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে খুলনা এবং রাজশাহী বিভাগ কিন্তু ঐতিহাসিকভাবেই বিএনপির ঘাঁটি। বিশেষ করে খুলনার কিছু জেলা আছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনেদা, ঝিনাইদহ। এইগুলা কিন্তু বিএনপির ভোট ব্যাংক একদম একদম। বেজ। সেই জায়গায় কিন্তু ঝিনেদাতে মনে হয় একটা বা দুইটা জিতছে, রাজশাহীতে সরি কুষ্টিয়ায় একটা জিতেছে, মেহেরপুরে নীল, চুয়াডাঙ্গাতে একদম শূন্য, চাঁপাইনবাবগঞ্জে 3টাই হেরেছে, রাজশাহীতে হেরেছে, জয়পুরহাটে হেরেছে, নওগাঁয় হেরেছে। এই যে এই অঞ্চলটা এটা বিএনপির ঘাঁটি। এখন এইখানে হারার একটা কারণ হচ্ছে আমার মনে হচ্ছে সাংগঠনিক দুর্বলতা, বিদ্রোহী প্রার্থী এবং ভোটারদের কাছে না যাওয়া, এবং হচ্ছে ওই যে একটা যে তারা মনে করেছে যে এটা মনে হয় একটা ইজি গোয়িং বিষয়, তারা রিল্যাক্স হয়ে গেছিল, এই রিল্যাক্স জায়গাটা হয়ে আসলে গেল আমাদের ছিল, আমাদের এলাকা, আমরা আমরা তো পারবো। জিতবই। আর রংপুরের যে বিষয়টা বললেন ওইটা কিন্তু বিএনপির জায়গা না, ঐতিহাসিকভাবে ওটা লাঙ্গল এবং আওয়ামী লীগের একটা ঘাঁটি। আবার থার্ড পার্টি হিসাবে কিন্তু এখানে জামাত, বিএনপি ওখানে কোনো কোনো জায়গায় চতুর্থ হয়, বড় দল না রংপুর বিভাগে। তো সেইখানে তারা ভালো করে না, এটা আসলে খুব একটা আমার মনে হয় না সারপ্রাইজিং না। এটা এক্সপেক্টেড ছিল এই কিন্তু। জায়গাটা একটু আমি আসতে যাচ্ছিলাম এর পরে, যে রংপুরে জাতীয় পার্টি একসময় বড় দল ছিল এবং প্রতিবারই তারা মোটামুটি একে অনেকে এমপি ছিলেন বিগত সরকারের আমলেও। রংপুরে তাদের স্ট্রং হোল্ড মনে করা হয়। এবারের নির্বাচনে তারা 193 আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু কোনো রেজাল্ট নেই। আসলে তারা কেন, না, কি মনে হয় যে তারা এত বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামলো, নিশ্চয়ই 193টা আসন বড় সংখ্যা, আবার তাদের যে নিশ্চিত যেসব আসন রংপুর, কোথাও তারা পারফর্ম করতে পারেনি? না, এটার কারণ হচ্ছে জাতীয় পার্টি কিন্তু আসলে জাতীয় দল না, আঞ্চলিক দল। রংপুর কেন্দ্রিক একটা দল ছিল, এবং সেই জায়গায় তারা খুব ভালো করতে পারে নাই। কারণ আওয়ামী লীগ তাদের যে মানে এই আমরা বলি না যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম, যেটা বলা হয়, জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম। এখন এ টিম তো পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে বি টিমের পক্ষে আসলে শক্ত অবস্থান নিয়ে রাজনীতিতে টিকে থাকা খুব কঠিন বিষয়, এবং দেখেন তারা কিন্তু উধাও হয়ে গেছে রাজনীতি থেকে। এবং ওই জায়গায় জামাত দখল করে নিয়েছে এবং তাদের ওইখানে কাজ ছিল, তারা কাজ করেছে। বিএনপিরও ভোট বেড়েছে। তো বিএনপি এবং জামাত দুই দলেরই রংপুর অঞ্চলে ভোট বাড়ার কারণে কিন্তু জাতীয় পার্টি একদম ওয়াশ আউট হয়ে গেছে। এবং জাতীয় পার্টির রাজনীতির যে সবচেয়ে বড় সমস্যা, ধরেন বিএনপির রাজনৈতিক ফিলোসফি কি, তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। জামাতের লোকজনও আজকাল বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলে, সঙ্গে ইসলাম পন্থাকে যোগ করে। তারা বলে যে জিয়াউর রহমান, খালেদা জিয়া খুব ভালো ছিল, এই পর্যন্ত বলার পরে এখন আর আসে না, বর্তমানে আসে না, এরপরে ইসলাম পন্থার দিকে ঝুঁকে যায়। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের কথা বলে। এখন জাতীয় পার্টির আসলে পলিটিক্যাল ফিলোসফি কি, তারা কি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, না ইসলাম পন্থায় বিশ্বাসী, নাকি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী? তারা তো কোনো প্রজেক্ট বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারে নাই। যার ফলে যা হওয়ার তাই হয়েছে, সুবিধা পায় নাই আর কি। আওয়ামী লীগ নেই, সহযোগী বা বিগ ব্রাদার নেই, সো পরিষ্কার হয়ে গেছে। একদম। এনসিপির কথা আপনি তুললেন, এনসিপির বিষয়ে একটু আসতে চাই যে এনসিপিকে বলা হচ্ছিল, আপনি বললেন যে আমাদের বি টিম 30টা আসন তারা ইলেকশন করলো, মাত্র 6টা আসন তারা পেয়েছে।
তাদের এটা কি এক্সপেক্টেড রেজাল্ট ছিল যে এরকম পাওয়ার কথা? আমার মতে ৬টি আসনও তাদের পাওয়ার কথা ছিল না। এটাই যে আমি বললাম বিএনপির প্রচারণা পরিকল্পনায় কিছু দুর্বলতা ছিল। তাদের মধ্যে জিতে যাওয়ার একটা মনোভাব ছিল। সেই সুযোগে তারা কিন্তু কিন্তু এনসিপির এই নেতারা কিন্তু খুবই ন্যাশন ওয়াইড প্রমিনেন্ট ফিগার হয়ে দাঁড়িয়েছিলেন, বিশেষ করে জুলাই আন্দোলনে এত কার্যকারী না ব্যক্তিত্ব। প্রমিনেন্ট ফিগার কিন্তু মানে মানুষের কাছে তো শুধু প্রমিনেন্ট ফিগার হয়ে ভোট পাওয়া যায় না, ভোট পাওয়া যায় না। এটা তো জাতীয় নির্বাচন, আপনি পার্লামেন্টে যাবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি ক্ষমতায় আসবেন, মানুষ তো জানতে চায় যে আপনি ক্ষমতায় গিয়ে কি করবেন তাদের জন্য। এনসিপির সেই জায়গাটা কিন্তু ওই জাতীয় পার্টির মতো অবস্থা। তারা মুখে মুখে বলে, একবার বলে বাংলাদেশি জাতীয়তাবাদ, জিয়াউর রহমান খালেদা জিয়ার কথা খুব করে বলে, আবার কখনো মনে হয় তারা ইসলামপন্থী একটা দল। আবার এরপরে দেখা যায় যখন খুব প্রো ইসলামপন্থী হয়ে যায় তাদের এক নেতা আবার একটু জামাত টামাতকে সমালোচনা করে, তখন মনে হয় না এটা সেন্ট্রিস্ট পার্টি। এই হযবরল অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। তো আমার মনে হয় না তারা ৬টি আসন পেলেও আমি আসলে এনসিপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না। আচ্ছা, আর তারা একদমই নতুন দল। জুলাই আন্দোলনের নেতৃত্ব দান করে বেশ কয়েকজন ছাত্র আমরা প্রতিনিধি আমরা বলি এখানে আছে, কিন্তু পার্লামেন্টে কতটুকু পারফর্ম করতে পারবে আপনার কি মনে হয়? না পারফর্ম তো তারা করতেই পারবে, তারা জোটবদ্ধ। তাদের ৭৫টা মনে হয় বা ৭৪টা আসন আছে, ৭২টা। ৭২টা আছে জামাত এবং এনসিপি মিলে। আমার ধারণা তারা শক্তিশালী বিরোধী দল হিসাবেই মাঠে আবির্ভূত হবে। রাজনৈতিক ভবিষ্যৎ সেটা ভিন্ন বিষয়। আপনি দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ বর্ষিয়ার নেতার সঙ্গে নির্বাচন করেছে এবং মাত্র ৪-৫ হাজার ভোটের ব্যবধানে হেরেছে। ভোটের হিসাব বাদেও নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সবসময় আলোচনায় ছিল ভোটের মাঠে এবং শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে সে আবির্ভূত হয়েছে। তো পার্লামেন্টেও তাদের এই ভূমিকা থাকবে। এখন আপনি বলতে পারেন যে আপনার কথা তো স্ববিরোধী হয়ে যাচ্ছে, কারণ পাটোয়ারি শক্ত প্রতিদ্বন্দ্বী, ভালো ভোট পাচ্ছে বা তাদের রাজনীতি টিকবে না কেন? এটা একটা সাময়িক, কারণ আমরা জুলাইয়ের অভ্যুত্থান বা বিপ্লবের পরে একটা প্রথম নির্বাচন পেয়েছি, তারা বিপ্লবে সরাসরি জড়িত ছিল। বিপ্লবের নায়ক বা নেতা যাই বলি না কেন, এটা এখনো মানুষের মনে তাজা স্মৃতি। যেই কারণে এইবার তারা কিছু ভোট পেয়েছে, অবশ্যই পেয়েছে, কারণ ভোট তো সুষ্ঠু স্বাভাবিক হয়েছে। এই পর্যন্ত কোনো দলের পক্ষ থেকেই কিন্তু ইলেকশন রিগিং বা ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করা হয় নাই। এই দু একটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা হয়েছে এদিক সেদিক, এটা হয়েই থাকে বাংলাদেশের মতো দেশে। তো সেই জায়গায় তারা ভোট পেয়েছে, কিন্তু এই ভোটটাকে ধরে রাখার জন্য যে আপনার একটা পলিটিক্যাল মানে কর্মসূচি লাগবে সেটা তো তাদের নাই। তারা সব সময় দেখা গেছে যে নিজেদের স্বতন্ত্র অবস্থায় থাকতে পারে না, অনেকটা জামাতের অনুগামী হয়ে গিয়েছে তারা। একদম। আম বিরোধী দলের কথা বলেন, শক্তিশালী বিরোধী দল। এইটা আসলে বিএনপির জন্য কতটুকু চ্যালেঞ্জ হবে বিরোধী দল মোকাবেলা করা? না শক্তিশালী বিরোধী দল কিন্তু আসলে রুলিং পার্টির জন্য চ্যালেঞ্জ না, বরং সহায়ক। এবং এটা বোধহয় গণতন্ত্রের জন্যও সহায়ক, তাই না? সহায়ক, আপনার এটা যদি কনস্ট্রাকটিভ পলিটিক্স আপনি করতে চান এবং সেইখানে যদি একটা ভালো শক্তিশালী বিরোধী দল থাকে, সেইটা কিন্তু রাজনীতি বা গণতন্ত্রকে এগিয়ে নিতে সহায়তা করে। আপনি এই যে ইউকে যুক্তরাজ্যের পলিটিক্স দেখেন বা ইউএসের দেখেন, ও পশ্চিমা ডেমোক্রেটিক দেশগুলোতে ওরা কিন্তু বিরোধী দল খুব ভালো ভূমিকা রাখে। কিন্তু আমাদের দেশে শক্তিশালী বিরোধী দল বলতে আমরা বুঝি যে সংসদে খুব উচ্চবাচ্য করতে পারে বেশি। এখন সেটা সংখ্যায় কম হোক আর বেশি হোক, দেখা গেছে যে ৫ জনের একটা দল খুব গলাবাজি করে হাউকাউ করে সংসদ জমিয়ে রাখলো, আমরা বলি বাহ ওনার পারফরমেন্স তো ভালো। ওয়াকআউট করলো। ওয়াক আউট করলো বা পদত্যাগ করলো, মানে গরম করে রাখলো মাঠ, আমরা বলি বাহ উনি তো খুব জাদ্রেল রাজনীতিবিদ, উনি খুব ভালো পার্লামেন্টেরিয়ান, উনি খুব ভালো কথা বলতে পারেন। এইগুলো আসলে মেঠো পথের রাজনীতির বিষয়। পার্লামেন্টে গিয়ে তো আপনি ল মেক করবেন, পলিসি মেক করবেন, রাষ্ট্রের গতিপথ নির্ধারণ করে দিবেন। রাষ্ট্র কোন দিকে যাবে, উন্নয়নের দিকে যাবে না অবনতির দিকে যাবে, গণতন্ত্রের দিকে যাবে না ফেসিবাদের দিকে যাবে, ওইখানে ভূমিকা রাখাটা গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি ওই জায়গায় এই দল আমাদের যারা আছে খুব ভালো ভূমিকা রাখবে, কারণ এই যারা এই পার্লামেন্টে যারা আছে এরা কম বেশি সবাই নির্যাতিত। একটা পার্লামেন্টের দলও পাবেন না। দেখেন বিএনপির মহাসচিব, আমার মনে হয় উনি গত ১৭ বছরে যদি সব যোগ করা হয় কম বেশি ২-৩ বছর জেলেই ছিলেন, কয়েক দফায়, আর বেশি হতে পারে। আরও বেশিও হতে পারে। তারপরে হচ্ছে যে জামাতের আমির, ওনাকেও কিন্তু জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, পিটানো হয়েছে আমরা শুনেছি। এবং এই সব নেতাই, এই যে সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ গুম হয়ে গুম গিয়েছে, হয়ে গেছিল। এরকম বিএনপিতে দেখবেন অজস্র নেতা সংসদ সাধারণ পার্লামেন্ট মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন, যাদের জেলে যাওয়ার বা নির্যাতনে যাওয়ার, রিমান্ডে যাওয়ার, এই যে
টাঙ্গাইলে একজন আছে সুলতান সালাউদ্দিন টুকু, তার নামে নাকি 300-400 মামলা আছে। তারপরে তার ভাই আছে আব্দুল সালাম পিন্টু, তার নাকি নখ তুলে ফেলা হয়েছে। তো এই যে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে তারা এক জায়গায় কিন্তু এক, তারা সবাই নিপীড়িত। এই ভাবনা থেকে কিন্তু তাদের মধ্যে আমার ধারণা যে একটা সুরাজনীতির, ভালো রাজনীতির ভাবনার উদয় হবে এবং এই জায়গায় বিরোধী দল সরকারি দল সবাই মিলে একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স করার চেষ্টা করবে যে না, পিন্টু সাহেবের চিন্তা হবে যে না, আমাকে তো পিটিয়ে নখ তুলে ফেলেছে, কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনীতিবিদ হবে সে যেই দলেরই হোক তার নখ যেন কেউ তুলে না ফেলে, এটা আমি নিশ্চিত করব। বা টুকু ভাই ওনার ভাবনার জায়গা হবে যে না, আমার মতো 500 মামলা কারো বিরুদ্ধে হবে না, বা সালাউদ্দিন সাহেব চিন্তা করবে যে না, আমার মতো কেউ গুম হবে না। এটাই আমি মনে করি যে যদি এই ভূমিকা তারা পালন করতে পারে সেইটা হবে শক্তিশালী বিরোধী দল। হ্যাঁ, সেটা গণতন্ত্রের জন্য এবং আমাদের সমৃদ্ধি উন্নয়নের জন্য ভালো জি হবে। জি 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 সরি, তারেক রহমানকে একটু বলতে চাই। উনি 17 বছর পর দেশে আসলেন। 48 দিন সম্ভবত উনি পুরো সময়টা পেয়েছেন। তার মধ্যে মায়ের মৃত্যু, সেই শোকটার সময় উনি পান নাই, আবার প্রচারের সময় বলতে গেলে খুব বেশি পান নাই। এর মধ্যে উনি একদম ম্যাজিক্যাল ফিগার হয়ে দাঁড়িয়ে একটা অভাবনীয় সাফল্য পেলেন এবং উনি যে কখন কোনো নির্বাচনেই দাঁড়ান নাই। এখন তার সামনে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে অপেক্ষা করে। তার সামনে কি কি চ্যালেঞ্জ আসলে আচ্ছা আপনার মনে হয় ব্যক্তিগতভাবে তার? এই যে সবাইকে একটু সুসংগঠিত করা, সংঘবদ্ধ করা, এবং উনি যে পলিসিগুলোর কথা বলছেন, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড, এবং উনি জব ক্রিয়েট করতে চাচ্ছেন আনএমপ্লয়েডদের জন্য, এইগুলা পলিসি ইমপ্লিমেন্ট করা তার জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করছি। কিন্তু আমার ধারণা এটা উনি উতরে যাবেন। আপনি বললেন না যে ম্যাজিক্যাল ফিগার, এই নির্বাচনে কিন্তু বিএনপি পাশ করে গিয়েছে তারেক ম্যাজিকে, আমি মনে করি। কারণ আমি যেটা বললাম আপনাকে যে বিএনপির নির্বাচনী প্রচারণা খুব বেশি গুছালো ছিল বলা যাবে না। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জামাতের পক্ষ থেকে যে একটা হাইপ তোলা হয়েছিল যে এরা সোশ্যাল মিডিয়ায় এতটাই সংঘবদ্ধ এবং এদের কর্মপরিধি এতটা বিস্তৃত যে গতকাল সন্ধ্যায় কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে জামাত ক্ষমতায় চলে আসতেছে। এই জায়গায় থেকে যে বিএনপিকে যে টেনে বের করে আনা, 213 আসন পাওয়া বিএনপির, পুরোটাই কিন্তু তারেক ম্যাজিকের কারণে হয়েছে আমি মনে করি। দেখেন, 25শে ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি এক ধরনের ছিল। 25 ডিসেম্বর উনি দেশে আসার পরে কিন্তু একদম রাতারাতি রাজনৈতিক পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছে। সাধারণত বিএনপির যে সমর্থক বেজ, আরবান মিডল ক্লাস যারা একটু সেকুলার, এরা কিন্তু বিএনপিকে সমর্থন করে না, তাই না? এরা একটু আওয়ামী ঘেঁষা বা বাম ঘেঁষা। কিন্তু 25শে ডিসেম্বরের পরে উনি যে স্পিচ দিলেন এই যে 300 ফিটে, এবং এখানে কোনো প্রতিহিংসা ছিল না, উনি কারো বিরুদ্ধে কোনো বিষোদ্গার করেন নাই, একটা খুব কনস্ট্রাকটিভ কথাবার্তা বলেছেন যে তার একটা প্ল্যান আছে বাংলাদেশ নিয়ে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, রিকনস্ট্রাক্ট করবেন রাষ্ট্রকে, এই যে একটা প্রসেস বলার পরে আমার কাছে মনে হয়েছে যে ওই যে আরবান মিডল ক্লাস, শিক্ষিত মধ্যবিত্ত, এরা কিন্তু বিএনপির দিকে ঝুঁকে পড়েছে এবং এইবারের নির্বাচনে কিন্তু এই যে এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। তো আমার মনে হয় যে উনি পারবেন, এটা আসলে খুব বড় চ্যালেঞ্জ হবে। অর্থনৈতিক, ফাইন্যান্স, এগুলো তো আছে, ক্রাইসিস আছে, পলিটিক্যাল ক্রাইসিস আছে, বাট এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারবেন। আরেকটা পাশাপাশি ইস্যু যেটা সামনে আসছে গণভোট। গণভোট তো হ্যাঁ অনেক বেশি সংখ্যা পেয়েছে এবং বলা ছিল এটা হচ্ছে জুলাই সনদের যে গণভোট। জুলাই সনদ বাস্তবায়ন হইলে একটা ক্লজ নিয়ে আমি কথা বলতে চাই, অনেকগুলো ক্লজ আছে সেখানে, যে কোনো পার্টির দলীয় প্রধান একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। এই বিষয়টা কি বিএনপির জন্য চ্যালেঞ্জ হতে পারে? এটা নিয়ে মনে হয় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ তো এটা চ্যালেঞ্জের কি আছে, বিএনপি তো এটা মানেই নেই। হ্যাঁ এখন এটা তো সরকার একটা ঝামেলা করছে যে নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটাও যুক্ত করে দিয়েছে। বিএনপি কিন্তু পরে বলেছে আমাদের সঙ্গে চিট করা হয়েছে। তো এটা আমার মনে হয় যে সবগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে বিএনপি একটা সমাধানের চেষ্টা করবে, যে অযথা এটা নিয়ে কালক্ষেপণ না করে, বা এইগুলা কোনো কথা না যে একটা সরকার, রাষ্ট্রের সরকার প্রধান দলীয় প্রধান হতে পারবে না, দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে না। মূল বিষয়টা হচ্ছে উনি অ্যাকাউন্টেবল কিনা। রাজনীতি হচ্ছে আপনাকে কঠিন করে দিয়ে রাজনীতিতে আপনি স্বচ্ছতা, আপনার হাত পা বেঁধে যদি বলে আপনি সাঁতরান তাহলে জীবন বাঁচাইতে পারবেন না। আপনাকে সাঁতার শিখায়া জলে নামাইতে হবে, তারপরে বলতে হবে যে এবার আপনি সাঁতরান। যদি আপনি প্রপার সুইম করতে না পারেন তখন আপনাকে বলা যেতে পারে যে আপনি পারছেন না কেন। এখন এরা যেই সংস্কারের নামে পরিচালনা করেছে যে সরকারি দল বলতে কিছু থাকবে না, আপনি দেখেন, আপনি তো একটা ক্লজের কথা বললেন, আমি যতটা শুনেছি এরা পরিকল্পনা করেছে যে পার্লামেন্টারি যত কমিটি হবে, সংসদীয় মন্ত্রণালয়ের কমিটি হবে, সব বিরোধী দলের চিফ। হ্যাঁ এবং চিফ 5 জন হবে থাকলে 3 জন থাকলে বিরোধী দলে 2 জন হচ্ছে না, আবার প্রধান হবে বিরোধী দল থেকে।
এটা কি অদ্ভুত একটা কথা। আপনি ক্ষমতায় থাকবেন কিন্তু আপনার হাতে কোনো ক্ষমতা থাকবে না। তাহলে তো এটা বিরোধী দলকে বললেই হয়ে যায়, যারা নির্বাচনে জিতবে তারা সরকার গঠন করতে পারবে না, যারা হারবে তারা সরকার গঠন করবে। তো এটা একটা অদ্ভুত। আমি এই সংস্কার নিয়ে খুব আসলে হ্যাপি না। আমি এই সংস্কার নিয়ে খুব ক্রিটিক্যাল। এবং আমার কাছে মনে হচ্ছে এই সংস্কার হচ্ছে একটা মানে আমি কি বলবো যে এটা গুরুত্বপূর্ণ কিছু না। এটা কালক্ষেপণের একটা প্রসেস ছিল নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু সেটা তো এখন হ্যাঁ, ভোটে জয়যুক্ত হয়ে গেছে। এইটা নিয়ে আমার সংশয় আছে। আমি আজকে একটা ফেসবুকে একটা চমৎকার কমেন্টস দেখেছি। একটা লোক লিখেছেন যে সবাই ভোট দিয়েছে বিএনপিও না, কিন্তু জিতলো বিএনপিও হা। এটা একটা অদ্ভুত বিষয়। আমি আসলে কালকে সারা ঢাকা শহরে রাত্রে তো বিভিন্ন জায়গায় গিয়েছি, কথাবার্তা বলেছি, টক শো করেছি। কোথাও আমি কাউকে শুনিনি হা ভোট দিয়েছে। একজন লোক পেয়েছি হা ভোট দিয়েছে। আর ম্যাক্সিমাম রেস্ট অফ দ্য পিপল না ভোট দিয়েছে। এখন শুনছি যে না ভোট বিশাল হা ভোট বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। কারা দিল কি দিল এটা তো একটা মানে চিন্তার একটা বিষয়। প্রশ্ন থেকে যায়। আচ্ছা, প্রশ্ন থেকে যায়। একটু জামাতের ব্যাপারে একটু ফিরতে চাই। আপনি যে বললেন সোশ্যাল মিডিয়া মানে একটা সোশ্যাল মিডিয়া বাবল বা একটা ইলিউশন তৈরি হুম, করা রাখা ছিল। বা হয়তোবা আসলেই ছিল আমরা জানি না। হুম, যে জামাত অত্যন্ত শক্তিশালী। একই সঙ্গে যে পাবলিক ইউনিভার্সিটির যে ছাত্র ইউনিয়ন হুম, সেখানের ভোটগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে জামাত সমর্থিত তাদের যে ছাত্র হুম, সংস্থা ছাত্র শিবির হুম। তারা খুব ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, একদম সবগুলো প্যানেলে তারা জয়ী হয়েছে। সেইটা এবং হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে চিত্র আমরা দেখছিলাম, আসলে কোথায় এটা ফল করলো নাকি ওই চিত্রটাই একটা ইলিউশন ছিল? একটু পরিষ্কার আচ্ছা, করবেন। সোশ্যাল মিডিয়ায় যে আমরা হাইপটা দেখতে আলাপটা দেখছিলাম যে জামাতে আপনি বললেন যে জামাত ক্ষমতায় চলে আসছে। একটা অত্যন্ত ধারণা শক্তিশালী। তৈরি করেছে হ্যাঁ, আরকি। আসলে কি ধারণাই ছিল নাকি কোথাও ফল করছে বিএনপি সেই মোমেন্টামটা না, গেইন করছে? এটা রাজনীতিতে কি একটা আমরা প্রপাগান্ডা বলতে পারেন বা এজেন্ডা সেটিং বা ফ্রেমিং এর একটা প্রসেস আছে। এখন পাবলিক স্ফিয়ারে আপনি যে তথ্যটা ছড়াই দিবেন তার কিন্তু কিছু ইফেক্ট থাকে সোসাইটিতে এবং রিফ্লেকশনও থাকে। ধরেন আপনি যেটা বলা হয়েছে যে জামাত ক্ষমতায় চলে আসবে। এতে কিন্তু জামাতের ভোট বেড়েছে, সুইং ভোটারদের ভোট বেড়েছে। তো এইটার আমার কাছে মনে হচ্ছে যে জামাত খুব পরিকল্পনা করেই গিয়েছে। মানে জামাত তো গুপ্ত অবস্থায় ছিল আওয়ামী লীগের ভিতর। তো ওই জায়গায় থেকে যখন তারা ৫ই আগস্টের পরে বেরিয়ে আসলো, আমার মনে হয় ৫ই আগস্টের পরে জামাত তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে দিয়েছে। তারা জানতো ১ বছর পরে হোক, ৩ বছর পরে হোক নির্বাচন তো হবে। সো তারা ওই কাজটা শুরু করে দিয়েছে। ওই কাজটার ১ম পদক্ষেপ ছিল এই ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনের জন্য জামাতের যে যদিও বলে তারা লেজুর ভিত্তিক রাজনীতি করে না, কিন্তু পার্ট অফ জামাত এই শিবিরের ছেলেপেলে সবচাইতে বেশি জোরালো ছিল ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং সেটা তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গুপ্ত অবস্থায় করেছে। এই গুপ্ত রাজনীতির একটা সুফল আছে যে আপনি তো সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। আপনার পলিটিক্যাল আইডিওলজি আসলে খুব একটা প্রকাশিত হয় না। তো তারা ১ম যেই তারা জানতো যে এই ১৭ বছর ছাত্রদল ক্যাম্পাসে নাই। তারা সাংগঠনিকভাবে খুবই দুর্বল, বিশৃঙ্খল অবস্থায় আছে। নানা জটিলতার মধ্যে আছে। কিন্তু তারা ছাত্রলীগের সঙ্গে যেহেতু গুপ্ত অবস্থায় রাজনীতি করেছে, পুরো ১৭ বছরই তারা ক্যাম্পাসে সক্রিয় ছিল। সো তাদের নেটওয়ার্কটা আগে থেকেই তৈরি আচ্ছা, করা ছিল। ওই জায়গায় তাদের একটা আস্থার জায়গা ছিল যে ছাত্র সংসদ নির্বাচনে যদি আমরা জিতি, তাহলে কিন্তু আমরা এই হাইপটা আরো এইটা ভাইবটা আরো বাড়াইতে পারবো। এখন ঠিক আছে আপনার সরকার গঠন করতে পারে নাই জামাত, ফাইন। আমরাও বলছি যে এই ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব রাজনীতিতে থাকবে না, জাতীয় নির্বাচনে খুব বেশি থাকবে না। প্রভাব বলতে সরকার গঠন করার মতো শক্তি দিতে পারে নাই জামাতকে, এটা সত্যি কথা। বাট এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে জামাতের ভোট বেড়েছে। ভোট বেড়েছে এবং জামাতের সঙ্গে অনেক আসনে বিএনপিকে হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হয়েছে। এই সংসদ নির্বাচনগুলো আমার মনে হয় কিছু না কিছু হলেও ভূমিকা রেখেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই বিষয়গুলোকেই আমলে নিয়েই বিএনপিকেও কিন্তু এখনই কাজ শুরু করে দিতে হবে। যে বিএনপি যদি মনে করে যে না আমরা সরকার গঠন করব, আমরা জিতেছি, ওকে রিল্যাক্স মুডে যদি থাকে তাইলে পরে পরবর্তী নির্বাচনে কিন্তু তারা খুবই আমি মনে করি ট্রাবল ফেস করবে। তাদেরকে আগামীর রাজনীতি কীরকম হবে, আগামী নির্বাচনের রাজনীতি কীরকম হবে এইটা তাদেরকে মাথায় রাইখা আমি মনে করি আগাইতে হবে। এবং আমি যদি খুব কঠোরভাবে বলি আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনে বিএনপির স্ট্র্যাটেজি টোটালি ফেল করেছে। এই একটা দল যারা ২০-২৫টা আসন পাওয়ার মতো শক্তি নেই তারা এই ৭৫টা আসন পেয়ে গেল এবং বেশ কিছু আসনে খুব ক্লোজ মার্জিনে হেরেছে এবং বিএনপির দুর্গে গিয়ে আঘাত হেনে সেখান থেকে কিন্তু আসন ছিনিয়ে নিয়েছে। তো এইগুলা বিএনপিকে বিবেচনা করতে হবে। তাদের যে স্ট্র্যাটেজি আমার মনে হয় না খুব একটা ইফেক্টিভ ছিল। তাহলে আপনি বলতে পারেন এই ২১৩ আসনে কিভাবে জিতলো? আমি যেটা বললাম তারেক ম্যাজিক। কারণ
91 সালেও কিন্তু একই অবস্থা ছিল। 91 সালের নির্বাচনেও কিন্তু এরকম একটা কথা ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিএনপি খুব ভালো করবে না। ওই সময় কিন্তু খালেদা জিয়া। খালেদা জিয়ার একক ইমেজ যে আপোষহীন নেত্রী, আমরা তখন স্কুলে পড়ি, আমরা দেখতাম যে উনি যাচ্ছেন, ভাষণ দিচ্ছেন। উনি যেখানেই জেলা শহরে ভাষণ দিতে যান, মানুষ ভেঙে উনাকে দেখতে আসছে। যে সবাই বলছে যে আপোষহীন নেত্রী, উনি আপোষহীন নেত্রী, কারোর সঙ্গে আপোষ করেন না। এক খালেদা জিয়ার উপর ভর করেই কিন্তু 91 বিএনপি জিতে গিয়েছে। দেখেন একই অবস্থা এইবার হয়েছে। এক তারেক রহমানের উপর ভর করে তার যে কিছু চমৎকার পরিকল্পনা উনি উপস্থাপনা করেছেন এবং তার যে ইনক্লুসিভ রাজনীতি করার কথাবার্তা, প্রতিহিংসামূলক কথাবার্তাকে রাজনীতি থেকে বিদায় করে উনি বলছেন না। উনি হয়তোবা নির্বাচনী প্রচারণায় নাম উল্লেখ না করে দু একটা কথাবার্তা বলেছেন, কিন্তু খুবই পরিশীলিত শালীন ভাষায়। আমার কাছে মনে হয়েছে টোটাল নির্বাচনী ক্যাম্পেইনে তার ২টা শব্দ উল্লেখ করার মতো, যে উনি একটা বলেছিলেন গুপ্ত, আরেকটা বলেছিলেন জালিম। এই ২টা শব্দ নেগেটিভ ওয়ার্ড উনি ব্যবহার করেছেন। এছাড়া পুরো নির্বাচনী ক্যাম্পেইনে তার খুব পজিটিভ ওয়ার্ড ছিল, নেগেটিভ ওয়ার্ড খুব কম ছিল। আর নির্বাচনী প্রচারণায় উনি দেখেন একটা নতুনত্ব এনেছেন, ইন্টারেক্টিভ একটা। উনি প্রথাগত নির্বাচনী ভাষণের মতো গেলেন, দাঁড়াইলেন, খুব ভাষণ দিয়ে দিলেন, গরম গরম, ওরকম না। এটা অনেকেই সমালোচনা করেন বটে যে এটা আসলে ঠিক না, কিন্তু উনি একটা, এখন তো জেনজিদের সঙ্গে, হ্যাঁ, নতুন প্রজন্ম, নতুনদেরকে আপনি খুব রাজনীতির ভাষণের একটা জায়গা আছে। আপনি যখন বিপ্লবের মাঠে খুব গরম গরম ভাষণ দিবেন, উদ্দীপ্ত করবেন জনগণকে, সেইটা একটা বিষয়। নির্বাচনী মানুষকে কিন্তু মোটিভেট করতে হবে যেন আপনাকে ভোট দেয়। উনি সেটাই করেছেন। মানুষকে ডেকে মঞ্চে তুলছেন, কথা বলছেন, কিছুটা হাসি ঠাট্টাও করছেন। এবং উনি মানে ডায়াসে দাঁড়ায় উনি হচ্ছে হেঁটে 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 কথা টেড বলছেন। টক স্টাইলে যে হ্যাঁ, হ্যাঁ, জেনজিরা পছন্দ করে। জেনজিরা যেটা পছন্দ করে। এবং উনি মাঝে মাঝে কিছু রসিকতাও করছেন, যে একবার দেখলাম বলছেন যে থামো থামো, গুপ্ত গুপ্ত, হাসিও দিচ্ছেন। হ্যাঁ, এই যে বিভিন্নভাবে, এবং দেখেন উনি যখন ভাষণ দিচ্ছিলেন মনে হয় না যে একজন রাজনৈতিক নেতা ভাষণ দিচ্ছেন, মনে হচ্ছে যে এই জেনজিরা যেই স্টাইলে চলে যায়, বন্ধু বা খুব। এবং আমি দেখলাম যে উনি চট্টগ্রামে একটা ইয়াংদের সঙ্গে একটা অনুষ্ঠানে বলছেন যে আমাকে ভাইয়া ডাকলে ভালো হয়, আঙ্কেল ডাকা উচিত, কিন্তু সেটা মনে হয় আমি ভালো লাগে না। ভালো লাগে না। এই যে কথাবার্তা, এটা কিন্তু রাজনীতিতে একটা নতুনত্ব এনেছে। তো এতে কিন্তু মানুষ একটু হাফ ছেড়ে বেঁচেছে। আমাদের রাজনৈতিক নেতাদের বক্তব্য থাকে খুবই প্রতিহিংসামূলক, হার্শ, একদম খুবই নেগেটিভ কথাবার্তা। শেখ হাসিনা তো তুই তুকারি করে গালিগালাজ করেছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় তারেক রহমান বেরিয়ে এসেছেন, এবং তার এই ম্যাজিক্যাল পারফরমেন্সের কারণেই কিন্তু এবার বিএনপি বেরিয়ে গিয়েছে। আচ্ছা, আপনি যে পরিবর্তনের কথা বলছেন, আমরা তো আসলে পরিবর্তন চাই সামনে ভালো কিছু হোক। আপনাকে অনেক ধন্যবাদ মারুফ মল্লিক আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, দর্শক, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকে ভোট আলাপ। আমরা আমাদের আলাপ জারি রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সোশ্যাল মিডিয়া ফলো করবেন, কারণ আমরা চাই কথা চলুক।